Unit 3, Chapter 9, page 203, Human Physiology, Rechon Tantra, Excretory System, EXCRETORY System. সাইডে ডান দিকে একটা চিত্র দেওয়া আছে, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার আর যে শিরা ও ধমনী কিডনির সঙ্গে মিশেছে সেগুলো। তারপরে কোটেশন আছে একটা, সায়েন্স ইজ সিম্পলি কমন সেন্স অ্যাট ইটস বেস্ট। এটা ইনভার্টেড কমার ভেতরে থমাস হাক্সলি লিখেছে, THOMASHUXLEY। Syllabus. Topic 1, Structure and Functions of Kidney. Topic 2, Urine, Normal and Abnormal Composition. Topic 3, Dialysis and Artificial Kidney. নিচে সাবহেডিং রেচন, এক্সক্রিয়েশন। যে শারীরবৃত্তীয় জৈবিক পদ্ধতিতে জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দেহ থেকে নির্গত করে জীবদেহকে সুস্থ ও স্বাভাবিক রাখে তাকে রেচন বলে। রেচন পদার্থ, এক্সক্রিটরি প্রোডাক্টস। প্রাণীদেহে রেচন প্রক্রিয়ার মাধ্যমে বিপাকজাত যে সকল বিষাক্ত পদার্থের উৎপত্তি ঘটে তাদের রেচন পদার্থ বলে। সাধারণত কোষের মধ্যে বিপাকক্রিয়া ঘটার ফলেই রেচন পদার্থগুলির সৃষ্টি হয়ে থাকে। রেচন পদার্থগুলিকে মূলত দুভাগে বিভক্ত করা হয়। এক, নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ ব্র্যাকেটে যেমন ইউরিয়া, অ্যামোনিয়া প্রভৃতি, এবং 2, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ যেমন কিটোন বডি, অ্যাসিটোন প্রভৃতি। ব্র্যাকেটে এটা। জীবেরা জীবন ধারণের জন্য সবসময় পরিবেশ থেকে নানা উপাদান সংগ্রহ করে এবং রেচন বস্তুর বর্জনের মাধ্যমে এইসব উপাদানের একাংশকে আবার পরিবেশে ফিরিয়ে দেয়। পৃষ্ঠা 204। প্রাণীর দেহের প্রধান প্রধান রেচন পদার্থ সমূহ ব্র্যাকেটে মেজর এক্সক্রিটরি প্রোডাক্টস ইন হিউম্যান: কার্বন ডাইঅক্সাইড CO2 ব্র্যাকেটে, পিত্তরঞ্জক অ্যামোনিয়া NH3 ব্র্যাকেটে, ইউরিক অ্যাসিড এবং অতিরিক্ত জল ও খনিজ লবণ সমূহ। রেচনের প্রকারসমূহ, মোডস অফ এক্সক্রিয়েশন 4টে কলমে দেওয়া আছে। রেচনের প্রকার প্রথমটা, তারপরে সংজ্ঞা, তারপরে প্রাণী, তারপরেটা উদাহরণ। অ্যামোনোটেলিজম, অ্যামোনোটেলিজম AMMONOTELISM। সংজ্ঞা: যে পদ্ধতিতে প্রাণীরা তাদের রেচন পদার্থকে অ্যামোনিয়া হিসেবে দেহ থেকে নির্গত করে, অ্যামোনিয়া NH3 ব্র্যাকেটে, তাকে অ্যামোনোটেলিজম বলে। প্রাণী, অ্যামোনোটেলিক প্রাণী বলে। উদাহরণ: যকৃৎকৃমি, চিংড়ি, শামুক, রুই মাছ প্রভৃতি। 2 নম্বর, ইউরোটেলিজম UROTELISM। সংজ্ঞা: যে রেচন পদ্ধতিতে প্রাণীরা ইউরিয়াকে রেচন পদার্থরূপে ত্যাগ করে থাকে তাকে ইউরোটেলিজম বলে। প্রাণী, ইউরোটেলিক প্রাণীকে ইউরোটেলিক প্রাণী বলে। উদাহরণ: তারা মাছ, কেঁচো, কুনো ব্যাঙ, হাঙ্গর, সোনা ব্যাঙ, কচ্ছপ, মানুষ প্রভৃতি। 3 নম্বর, ইউরিকোটেলিজম URICOTELISM। সংজ্ঞা: যে রেচন পদ্ধতিতে প্রাণীর ইউরিক অ্যাসিডকে রেচন পদার্থরূপে নির্গত করে থাকে তাকে ইউরোকোটেলিজম বলে। ইউরোকোটেলিক প্রাণী বলে। প্রাণী নিচে আছে। উদাহরণ: আরশোলা, মৌমাছি, স্থল শামুক, সাপ, টিকটিকি প্রভৃতি। টপিক 2, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ কিডনি, বৃক্কের গঠন ও কাজ।
রেচনতন্ত্র, নিচে সাবহেডিং এক্সক্রিটরি সিস্টেম। মানবদেহে রেচনে সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে বিশেষ তন্ত্র গঠন করে তাকে রেচনতন্ত্র বলে। মানুষের রেচনতন্ত্রের বিভিন্ন অংশ ব্র্যাকেটে ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। লাইন ডায়াগ্রাম করে দেওয়া আছে মানবদেহের রেচনতন্ত্র ব্র্যাকেটের নিচে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। লাইন টেনে দুভাগে ভাগ করা হয়েছে অ্যারো মার্ক দিয়ে। মুখ্য রেচন অঙ্গসমূহ, অন্যটা গৌণ রেচন অঙ্গসমূহ। মুখ্য রেচন অঙ্গসমূহের নিচে বৃক্ক, গবিনী, মূত্রাশয়, ইউরেথ্রা। আর গৌণ রেচন অঙ্গসমূহ আবার লাইন টেনে চারটে ভাগ, যকৃত, ফুসফুস, ত্বক, কোলন। নিচে দুটো ডায়াগ্রাম আছে, চিত্র 9.1 মানবদেহের রেচনতন্ত্র। অ্যাওটা দিয়ে হার্ট থেকে ব্লাড, রক্ত কিডনিতে আসছে। আবার ভেনা কাভা, ওটা ইনফেরিয়ার ভেনা কাভা দিয়ে রক্তটা যা কিডনিতে যাওয়ার পরে বাকি রক্তটা হার্টে ডান অলিন্দতে ফিরছে। আর অ্যাওটাটা আসছে বাম নিলয় থেকে। অ্যাওটা আর ভেনা কাভা দুটো ধমনী ও শিরার নাম। তারপরে ডান দিকে একটা কিডনি, বাঁ দিকে একটা কিডনি, বৃক্ক। তারপরে রেনাল শিরা, সেটা দিয়ে রক্তটা চলে যাচ্ছে ভেনা কাভায়। আবার রেনাল ধমনী দিয়ে অ্যাওটা থেকে বৃক্কতে আসছে। তারপরে যে নালীটা মূত্রাশয়ের সঙ্গে মিশেছে বৃক্ক থেকে, সেটা গবিনী, ওটা ইংরেজিতে ইউরেটার বলে। তারপরে মূত্রাশয় একটা থলি, তারপরে মূত্রনালী দিয়ে মূত্রটা বাইরে বেরোচ্ছে। পরের চিত্র 9.2 বৃক্কের লম্বচ্ছেদের চিত্র। বৃক্কটাকে কেটে লম্বচ্ছেদ। বৃক্কটার রেনাল কর্টেক্স, বাইরের দিকটা রেনাল কর্টেক্স। তারপরে রেনাল পিরামিডের মতো। তারপরে রেনাল প্যাপিলি নিচের দিকে, যেখানে শিরা ধমনীগুলো মিশছে সেই জায়গাটায় প্যাপিলি। রেনাল শিরা, রেনাল ধমনী। রেনাল পেলভিস, যেখান থেকে গবিনীর সঙ্গে মিশছে রেনাল পেলভিস। এটা বৃক্কের লম্বচ্ছেদের চিত্র। এরপরে পৃষ্ঠা 205 বৃক্কের কলাস্থানিক গঠন, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কিডনি। মানবদেহের প্রতিটি বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 থেকে 7 সেন্টিমিটার এবং পুরুত্ব 2 থেকে 3 সেন্টিমিটার হয়। বৃক্কের গড় ওজন 120 থেকে 170 গ্রাম, পুরুষদের ক্ষেত্রে 150 থেকে 170 গ্রাম, মহিলাদের ক্ষেত্রে 120 থেকে 145 গ্রাম। এটা ব্র্যাকেটে আছে পুরুষ আর মহিলার কথা। মানুষের বৃক্ক দুটি গাঢ় বাদামি বা লালচে বাদামি রঙের শিম বীজের মতো আকার বিশিষ্ট হয়ে থাকে। মানুষের বৃক্ক মেটানেফ্রিক প্রকৃতির হয়। প্রতিটি বৃক্কের অন্তঃভাগ একটি বিশেষ খাঁজ বিশিষ্ট হয়ে থাকে, যা হাইলাস রেনালিস বা হাইলাম নামে পরিচিত। লম্বচ্ছেদে বৃক্ক দুটি অংশ দ্বারা গঠিত, যথা কর্টেক্স এবং মেডালা। বাইরের দিকটা কর্টেক্স, ভেতরের দিকটা মেডালা। মেডালা অঞ্চলে পিরামিডের মতো কতগুলি গঠন লক্ষ্য করা যায়, যেগুলি রেনাল পিরামিড নামে পরিচিত। প্রতিটি পিরামিডের ছুঁচালো অংশটিকে প্যাপিলা বলে। প্যাপিলার সঙ্গে মাইনর ক্যালিক্স নামক সূক্ষ্ম নালীগুলো যুক্ত থাকে। কতকগুলি মাইনর ক্যালিক্স দ্বারা মেজর ক্যালিক্স গঠিত হয়। দুটি রেনাল পিরামিডের মধ্যবর্তী অঞ্চলকে কলাম অফ বার্টিনি
কলাম অফ বার্টিনি, COLUMN অফ BERTINI ব্র্যাকেট ক্লোজড বলে, সাধারণত নেফ্রনের গ্লোমেরুলাস এবং বৃক্কীয় নালিকা বৃক্কের কর্টেক্সে এবং সংগ্রাহী নালিকা বৃক্কের মেডালায় অবস্থান করে। এরপরের সাবহেডিং মানুষের রেচনতন্ত্রের মুখ্য রেচন অঙ্গগুলির অবস্থান, গঠন ও কাজ। রেচন অঙ্গ 4টে কলম, প্রথমটা খুব ছোট, রেচন অঙ্গ, তারপরের 3টে একটু বড় বড়, গঠন ও অবস্থান, থার্ড কলম হচ্ছে কাজ, লাস্টটা হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম রেচন অঙ্গ বৃক্ক ব্র্যাকেটে কিডনি, KIDNEY। গঠন ও অবস্থান, মানুষের বৃক্ক দুটি লালচে বাদামি রঙের শিম বীজের ন্যায় হয়ে থাকে। প্রতিটি বৃক্ক ত্রিস্তরী পর্দার দ্বারা আবৃত। গঠন অনুযায়ী প্রতিটি বৃক্ক কর্টেক্স এবং মেডালা অংশে বিভক্ত। বৃক্ক দুটি উদর গহ্বরের অগ্রভাগে মধ্যচ্ছদার নিচে মেরুদণ্ডের দুপাশে দ্বাদশ থোরাসিক কশেরুকা T12 থেকে তৃতীয় লাম্বার কশেরুকা L3 ব্র্যাকেটে পর্যন্ত বিস্তৃত। কাজ 1 নম্বর, মূত্র সৃষ্টির মাধ্যমে রক্ত থেকে বিভিন্ন প্রকার নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ দূরীভূত করা। 2 দেহের জলসাম্য বজায় রাখা। 3 রক্তের অভিস্রবণীয় চাপ নিয়ন্ত্রণ করা। 4 রেনিন নামক উৎসেচক ক্ষরণ করা। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বৃক্কের ব্যাপারে। মানুষের বৃক্কে অবস্থিত নেফ্রনগুলির সম্মিলিত দৈর্ঘ্য 110 কিলোমিটার বা 70 মাইল হয়ে থাকে। গবিনি এবং মূত্রনালী ছিদ্রের মাঝের ত্রিভুজাকৃতি অংশটিকে ট্রাইগোন বলে। মানবদেহের বৃক্কে মূত্র উৎপাদন পদ্ধতিকে ইউরোপয়েসিস বলে। ইউরোপয়েসিস। এরপরেরটা, মূত্রের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্রের নাম ইউরিনোমিটার। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পুরোটাই পড়ে দিচ্ছি। দেহ থেকে মূত্র নির্গমন পদ্ধতিকে মিক্সচুরেশন বলা হয়। নেফ্রনের পিসিটির প্রান্তীয় অসংবর্ত অংশটিকে পার্সরেক্টা বলা হয়। পয়াকার র, দন্তেশ্বয় হসন্ত, রয়েকার ক, টয়াকার। মূত্রজনন নালীতে পাথর উৎপাদন এবং তার প্রভাব সংক্রান্ত আলোচনাকে ইউরোলিথোলজি বলে। ভ্রূণ অবস্থায় ভ্রূণের রেচন পদার্থ অ্যালান্টয়িক অ্যাসিড মায়ের দেহে প্ল্যাসেন্টার মাধ্যমে আসে। লাস্ট, মরুভূমির উভচর এবং সামুদ্রিক মাছেদের দেহে বাউমান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস অনুপস্থিত থাকায় এদের বৃক্ককে অগ্লোমেরুলার বৃক্ক বলে। অগ্লোমেরুলার বৃক্ক বলে। এরপরে রেচন অঙ্গ গবিনি, ইউরেটার, URETER। গঠন ও অবস্থান, গবিনি দুটি বৃক্কের ফানেল আকৃতির পেলভিসের সঙ্গে যুক্ত। প্রতিটি গবিনি ত্রিস্তরী পর্দা দ্বারা গঠিত। প্রতিটি গবিনি নিচের দিকে বিস্তৃত হয়ে মূত্রাশয়ের প্রাচীরে অনুপ্রস্থভাবে প্রবিষ্ট থাকে। এবারে কাজ। 1 নম্বর, গবিনি দুটি বৃক্ক থেকে মূত্রকে মূত্রনালীতে প্রেরণ করে থাকে।
2. গভিনীর মধ্যে মূত্রের উপস্থিতিতে পেরিস্টলিসিস উদ্দীপিত হয়। রেচনাঙ্গ 3 নম্বর মূত্রথলি ইউরিনারি ব্লাডার URINARY BLADDER। গঠন ও অবস্থান। থলির ন্যায় গঠন বিশিষ্ট মূত্রথলিটি মানুষের পেলভিক ক্যাভিটির মধ্যে অবস্থান করে। নাশপাতি আকৃতির এই অংশটি 4টি কোষস্তর দ্বারা গঠিত। কাজ: মূত্রকে সাময়িকভাবে সঞ্চিত রাখা। 2. মূত্রনালীতে মূত্রের প্রবেশ নিয়ন্ত্রণ করা। 4 নম্বর রেচনাঙ্গ ইউরেথ্রা URETHRA। গঠন ও অবস্থান। এই অংশটি মূত্রথলির গ্রীবা অংশ থেকে শুরু হয় এবং দেহের বাইরে গিয়ে শেষ হয়। এটি স্ত্রীদের ক্ষেত্রে 2 থেকে 4 সেন্টিমিটার এবং পুরুষদের ক্ষেত্রে 20 সেন্টিমিটার লম্বা হয়। মূত্রথলিটি 3টি কোষস্তর দ্বারা গঠিত। কাজ: ইউরেথ্রার কাজ: 1 নম্বর মূত্রথলি থেকে মূত্রকে দেহের বাইরে নির্গত করা। 2 নম্বর পুরুষদের ক্ষেত্রে এই নালীর মাধ্যমে বীর্য নির্গত হয়ে থাকে। পৃষ্ঠা 206। নেফ্রন NEPHRON। ম্যালপিজিয়ান কর্পসেলস। ম্যালপিজিয়ান কর্পসেলস এবং বৃক্কীয় নালিকার দ্বারা গঠিত বৃক্কের গঠনগত এবং কার্যগত একককেই নেফ্রন বলা হয়। 9 একার ফয়রফলা 9 ব্র্যাকেটে NEPHRON। ম্যালপিজিয়ান কর্পসেলস ময় জফলা আকার ল পয়িকার বর্গের জয় ইকার অন্তস্থ আকার ন ক র পয়াকার দন্তেশ্ব ল দন্তেশ্বয় হসন্ত। অবস্থান ব্র্যাকেটে লোকেশন। প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন বর্তমান। এই নেফ্রনগুলির শতকরা 85% বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত। এদের সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন বলে। অবশিষ্ট 15% নেফ্রন বৃক্কে কর্টেক্স এবং মেডালার সংযোগস্থলে অবস্থান করে থাকে। এই ধরনের নেফ্রনগুলিকে জ্যাক্সটা বর্গের জয় আকার কয় দন্তেশ্ব টয় আকার জ্যাক্সটা মেডুলারি নেফ্রন বলা হয়। নেফ্রনের বিভিন্ন অংশ ডিফারেন্ট পার্টস অফ নেফ্রন। নেফ্রন NEPHRON লাইন ডায়াগ্রাম করে দুটো ভাগে। ম্যালপিজিয়ান কর্পসেলস বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পসেলস দুভাগে আবার বাউম্যান ক্যাপসুল বয়াকার ও ময় জফলা আকার ন কয় জফলা আকার প দন্তেশ্বয় উকার ল ক্যাপসুল। গ্লোমেরিউলাস গয় লয় ওকার ময় একার রয় হস্যইকার উ লয়াকার দন্তেশ্ব। আর বৃক্কীয় নালিকা আবার 4 ভাগে বিভক্ত। পরাসংবর্ত নালিকা PCT। হেনলির লুপ হয় একার ন লয় দীর্ঘইকার র হেনলির লুপ। দূরসংবর্ত নালিকা DCT। তারপরে সংগ্রাহী নালিকা। হেনলির লুপ আবার 4 ভাগে ভাগ করেছে। মোটা অধোগামী বাহু, সরু অধোগামী বাহু, সরু ঊর্ধ্বগামী বাহু,
মোটা ঊর্ধ্বগামী বাহু। নেফ্রনের কাজ। ফাংশনস অফ নেফ্রন। 1 নম্বর, মানব দেহের দূষিত নাইট্রোজেন এবং সালফার ঘটিত দূষিত পদার্থগুলিকে দেহ থেকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়া। 2, মানব দেহের জলসাম্য বজায় রাখা। 3, রক্তের সোডিয়াম এবং পটাশিয়াম লবণের সাম্যতা বজায় রাখা। 4, রক্ত এবং কলাকোষের অভিস্রবণ চাপ বজায় রাখা। 5, রেনিন এবং এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। 9.3 চিত্র, একটি আদর্শ নেফ্রনের চিত্র। নেফ্রনের ওপরে বাউম্যানস ক্যাপসুলের কাপের মতো, তার ওপরে ধমনী আর শিরার মানে ধমনিকা, জালিকা যেগুলো তৈরি করছে, বহির্মুখী ধমনিকা, অন্তর্মুখী ধমনিকা, একটা দিয়ে রক্ত আসছে, তারপরে জালিকা তৈরি হচ্ছে, তারপর ওই মানে পুরো ওটা জালিকার মতো গাঁটের মতো হচ্ছে, সেটা হচ্ছে গ্লোমেরুলাস। তারপরে বহির্মুখী ধমনিকা, গ্লোমেরুলাস দিয়ে বাউম্যানস ক্যাপসুলে আসছে রক্ত, তারপরে একটা টিবিউল মানে বেঁকে বেঁকে রয়েছে, পরাসংবর্ত নালিকা, তারপরে হেনলির লুপ আসছে একটা ইউ শেপের, এটা তলার দিকে যেটা আসছে অধোগামী বাহু, তারপরে ঊর্ধ্বগামী বাহু উপরের দিকে, তারপরে দূরসংবর্ত নালিকা আরেকটা বেঁকে বেঁকে নালিকা, তারপরে সংগ্রাহী নালিকা যেটা মূত্রটাকে নিচ্ছে। পৃষ্ঠা 207, এবারে পৃষ্ঠা 207। নেফ্রনের বিভিন্ন অংশের গঠন ও কাজ। স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ডিফারেন্ট পার্টস অফ নেফ্রন। এটা 4টে কলম দিয়েছে। নেফ্রনের অংশ, চিত্র, গঠন, কাজ। গঠনটা একটু বড় কলম। নেফ্রনের অংশ, এটাকে 3টে ভাগে ভাগ করেছে: নিকটবর্তী নেফ্রন, মধ্যবর্তী নেফ্রন, দূরবর্তী নেফ্রন। নিকটবর্তী নেফ্রনে আবার 3টে ভাগ: বাউম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, পরাসংবর্ত নালিকা, পিসিটি ব্র্যাকেটে। চিত্রতে দিয়েছে বাউম্যানস ক্যাপসুল, তারপরে অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা, এটা একটা গাঁটের মতো সৃষ্টি করেছে বাউম্যানস ক্যাপসুলের ওপরে, ওটা হচ্ছে গ্লোমেরুলাস। এই চিত্রটা দিয়েছে। গঠন: নেফ্রনের অগ্রভাগে কাপের ন্যায় গঠন বিশিষ্ট ব্র্যাকেটে ব্যাস 150 মিউমিটার অংশটি অন্তঃভিসেরাল স্তর এবং বহি প্যারাইটাল স্তর দ্বারা গঠিত। ভিসেরাল স্তরে পোডোসাইট কোষ বর্তমান। তারপরে ওটা বাউম্যানস ক্যাপসুলের গঠন বলো। গ্লোমেরুলাসের গঠন: বাউম্যানস ক্যাপসুলের গহ্বরে প্রায় 50টি ব্র্যাকেটে ব্যাস 1 মিউ ক্ষুদ্র রক্তবাহ একত্রিত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। এই রক্তবাহগুলি একস্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম কোষ দ্বারা গঠিত। তারপরে পরাসংবর্ত নালিকা, পিসিটি, তার গঠন: বাউম্যানস ক্যাপসুলের নিচের দিকের সরু গ্রীবার মতো অংশটিকে পিসিটি বলে। এই অংশটি কুণ্ডলীকৃত এবং পেরিটিউবুলার রক্তজালক দ্বারা আবৃত থাকে। পিসিটি আবরণী কলার কোষ দ্বারা গঠিত হয়। এবারে কাজ: মালপিজিয়ান কণার পরিস্রাবণে সাহায্য করে।
তারপরে গ্লোমেরুলাস ম্যালপিজিয়ান কণার পরিস্রাবনে সাহায্য করে। তারপরে পরাসংবর্ত নালিকা 1 নম্বর প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ ঘটানো। 2 নম্বর সোডিয়াম আয়ন, সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন আয়ন Na+K+Cl- এর সক্রিয় শোষণ, আবার শুষে নেয়। পরিশ্রুতকে হেনলির লুপে প্রেরণ করা। এটা নিকটবর্তী নেফ্রন হয়ে গেল। তারপরে মধ্যবর্তী নেফ্রনে হেলনীয় লুপ আছে। ওটা চিত্রটা দিয়েছে, প্রথম দিকে বেঁকে বেঁকে টিবিউল, তারপরে একটা ইউ শেপের টিবিউল, তারপরে উঠে যাচ্ছে ঊর্ধ্বগামী, এটা তলায় দিয়ে আসছে, হেলনের লুপ হচ্ছে, তারপরে আবার ঊর্ধ্বগামী বাহু হচ্ছে, তো এটা আবার বেঁকে বেঁকে ওপরের দিকে যাচ্ছে। গঠন: নেফ্রনের দুটি সমান্তরাল বাহু বিশিষ্ট পিছনের দিকের যে অংশটি বৃক্কীয় মেডালায় প্রবেশ করে তাকে হেনলির লুপ বলে। এটি 4টি অংশ দ্বারা গঠিত। হেনলির লুপ অংশটি ভাসা রেক্টার দ্বারা আবৃত থাকে। চিত্র 9.5 এটা। 9.4 নিকটবর্তী নেফ্রনের ছবি দিয়েছে, গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল, পরাসংবর্ত নালিকা। তারপরে কাজ, হেনলীয় লুপের কাজ: 1 বাধ্যতামূলক পুনঃশোষণের মাধ্যমে জল শোষণ করা। 2 Na+ সোডিয়াম আয়ন শোষণ করা। তারপরে দূরবর্তী নেফ্রন, সেটাতে দুভাগ হয়েছে, দূরসংবর্ত নালিকা আর সংগ্রাহী নালিকা। চিত্রতে দিয়েছে ও বাউম্যানস ক্যাপসুল দিয়ে তলার দিকে আসছে, অধোগামী বাহু দিয়ে হেনলের লুপে আসছে, তারপরে ঊর্ধ্বগামী বাহু দিয়ে আবার উঠে যাচ্ছে, তারপরে সংগ্রাহী নালিকাতে আসছে। আর এদিকে আর্টারি দিয়ে, ধমনীর যেটা অংশ সেটা দিয়ে রক্তটা আসছে গ্লোমেরুলাসে, আর বাকিটা আবার ফেরত যাচ্ছে শিরা দিয়ে। গঠন: হেনলির লুপের পরবর্তী পেশী কুণ্ডলীকৃত অংশটিকে ডিসিটি, ডিস্টাল কালেক্টিং টিবিউল, পিসিটি হচ্ছে প্রক্সিমাল কালেক্টিং টিবিউল। এই অংশটি একস্তর বিশিষ্ট ঘনকাকার কোষ দ্বারা গঠিত। তারপরে হচ্ছে প্রতিটি নেফ্রনের ডিসিটি অংশ, ডিস্টাল কালেক্টিং টিবিউল, যে অপেক্ষাকৃত মোটা নালীতে উন্মুক্ত হয় তাকে সংগ্রাহী নালিকা বলে। এই অংশটি মাইক্রোভিলাইযুক্ত ঘনকাকার কোষস্তর দ্বারা গঠিত। কাজ: 1 নম্বর পুনঃশোষণের পর ক্ষরিত রেচন পদার্থগুলিকে সংগৃহীত করে মূত্র গঠন করা। 2 নম্বর মূত্রকে বেলিনির নালীতে প্রেরণ করা। 3 নম্বর এডিএইচ এর প্রভাবে, এডিএইচ একটা হরমোন, অ্যান্টিডিউরেটিক হরমোন, এডিএইচ এর প্রভাবে জলের পুনঃশোষণ ঘটানো। জলটা আবার চলে যায় শিরাতে, নলে অনেক জল বেরিয়ে যাবে আমাদের শরীর থেকে। তারপরে পৃষ্ঠা 208, মূত্র উৎপাদন ও বহি অভিস্রবণ নিয়ন্ত্রণ, ইউরিন ফর্মেশন অ্যান্ড অসমোরেগুলেশন। মূত্র উৎপাদন পদ্ধতি, এটা 4টে বক্স দিয়েছে। মূত্র উৎপাদনে মালপিজিয়ান
কণার ভূমিকা গ্লোমেরুলার পরিস্রাবণ চাপের সাহায্যে পরিস্রাবণ ঘটিয়ে গ্লোমেরুলার পরিশ্রুত সৃষ্টি করে। এটা একটা বক্সে, 4টে বক্স দিয়েছে, বাঁ দিকের একটা বক্স পড়লাম। তারপরে নিচে তার তলায় পুনঃশোষণ বৃক্কীয় নালিকায় অবস্থিত হাই ও লো থ্রেশল্ড থয় রফলা একার তালিবস্য লয়ড পদার্থগুলি পুনরায় শোষিত হয়। তারপরে ডান দিকে দুটো বক্স দিয়েছে মূত্র উৎপাদনে বৃক্কীয় নালিকার ভূমিকা। এটা মালপিজিয়া কণার ভূমিকা দিল। তারপর ডান দিকে মূত্র উৎপাদনে বৃক্কীয় নালিকার ভূমিকা। নালিকার তার তলায় আছে আরেকটা বক্স নালিকার ক্ষরণ। বৃক্কীয় নালিকায় কোলিন, হিস্টামিন, ক্রিয়েটিনিন, NH3, ইউরিক অ্যাসিড প্রভৃতি ক্ষরিত হয়। এরপরের সাবহেডিং অসমোরেগুলেশন OSMOREGULATION পরিবর্তিত পরিবেশে ভিন্ন ভিন্ন অভিস্রবণ চাপযুক্ত দ্রবণের মধ্যে আসা সত্ত্বেও কোনো জীব যে বিশেষ পদ্ধতিতে তার দেহতরলের অভিস্রবণ চাপ সঠিক মাত্রায় বজায় রেখে ওই পরিবেশে নিজেকে টিকিয়ে রাখে তাকে অসমোরেগুলেশন বলে। অসমোরেগুলেটর প্রাণী, অসমোরেগুলেটর অ্যানিমাল, যে সকল প্রাণীদের দেহতরলের ঘনত্ব বহিঃপরিবেশের তরলের বিভিন্ন ঘনত্বের বিভেদজনিত পরিস্থিতিতেও অপরিবর্তিত থাকে তাদের অসমোরেগুলেটর বা বহি অভিস্রবণ নিয়ন্ত্রক প্রাণী বলে। অসমোরেগুলেটর প্রাণী প্রধানত দু প্রকার, যথা 1. হাইপার অসমোরেগুলেটর প্রাণী, উদাহরণ রুই, কাতলা প্রভৃতি। 2. হাইপো অসমোরেগুলেটর প্রাণী, উদাহরণ পমফ্রেট মাছ। অসমো কনফার্মার OSMO MOCONFORMER অসমো কনফার্মার যে সকল প্রাণী পরিবেশের অসমোটিক অর্থাৎ অভিস্রবণ ধর্মের পরিবর্তনের সঙ্গে নিজেদের দেহের অভিস্রবণ বা অসমোটিক পরিবর্তন ঘটায় তাদের অসমো কনফার্মার প্রাণী বলে। অসমো কনফার্মার প্রাণী প্রধানত দু প্রকারের হয়ে থাকে, যথা 1. স্টেনোহ্যালাইন প্রাণী, দন্তেশ্বয় টয় একার নয় ওকার, হয় জফলা আকার লয় আকার ই ন, হর্ষ ই দন্তের ন প্রাণী, উদাহরণ ব্র্যাকেটে রুই মাছ। 2. ইউরিহ্যালাইন প্রাণী, উদাহরণ ইলিশ মাছ। অসমোরেগুলেশন ও অসমো কনফার্মারের মধ্যে পার্থক্য। 3টে কলম, বিষয় প্রথমটা, তারপরে অসমোরেগুলেটর, তারপরেরটা অসমো কনফার্মার। প্রকৃতি, বিষয়ের তলায় 1 নম্বর প্রকৃতি। অসমোরেগুলেটর প্রকৃতির অসমোটিক পরিবর্তনের সঙ্গে দেহের অসমোটিক পরিবর্তন ঘটে না। অসমো কনফার্মার পরিবেশের অসমোটিক ধর্মের সঙ্গে সমান্তরালভাবে প্রাণীদের দেহের অসমোটিক পরিবর্তন ঘটে। 2. অসমোটিক ধর্মের উপস্থিতি, ওটা হচ্ছে বিষয়। দেহের কোনো নির্দিষ্ট অসমোটিক ধর্ম থাকে এবং এটি পরিবেশের অসমোটিক ধর্মের সঙ্গে পরিবর্তিত হয় না। অসমো কনফার্মারে আছে দেহে কোনো নির্দিষ্ট অসমোটিক ধর্ম থাকে না এবং এটি পরিবেশের অসমোটিক ধর্মের ওপর নির্ভরশীল। 3 নম্বর উদাহরণ সামুদ্রিক মাছ ও সরীসৃপ অসমোরেগুলেটরে। আর অসমো কনফার্মার অধিকাংশ সামুদ্রিক প্রাণী। 208 পৃষ্ঠা শেষ হলো। এইটুকুই পড়লাম, পরের অংশ পরের ফাইলে।